নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। তো দেখো, আজকে তোমাদের ক্লাসের টপিক কি না, আজকে তোমাদের ক্লাসের টপিক হচ্ছে কন্ডেনসেশন, ঘনীভবন। ঠিক আছে। তো এই টপিকে যা যা তোমাদেরকে বোঝানো দরকার সেগুলো আমি তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে। তো তাছাড়াও যদি কোনো রকম তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো রকম কিছু ডাউট থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। ওকে। তাহলে চলো, এখন আমরা কি করব? এখন আমরা একটা শিক্ষামূলক উক্তি পড়ে নেব। দেখি তোমাদের জন্য শিক্ষামূলক উক্তিটা আজকে কি রয়েছে। দেখো, আমি আবার স্ক্রিন শেয়ার করেছি। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে, জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। নলেজ ইজ দ্য গ্রেটেস্ট পাওয়ার অফ হিউম্যান বিংস। মানে বলছে জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। তো এখানে এই উক্তিটি কেন দেওয়া হয়েছে, এর পিছনে কি গভীর অর্থ রয়েছে, ঠিক আছে, তো সেটাই আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করে বলবো, সেটা তোমরা শুনবে। তো বলছে, মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে তার জ্ঞান ও বুদ্ধি। অর্থাৎ মানুষকে তার জ্ঞান ও বুদ্ধির জন্যই অন্যান্য প্রাণীর থেকে কিন্তু আলাদা করা হয়েছে। অর্থাৎ অন্যান্য প্রাণী কিন্তু এত জ্ঞান আর বুদ্ধি নেই মানুষের মতো। জ্ঞান মানুষের চিন্তা ভাবনা, বিচার বিবেচনা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। তারা মানুষকে জ্ঞান কি কি কাজে সাহায্য করে না, বিচার বিবেচনা করতে সাহায্য করে কোনটা ঠিক কোনটা ভুল, সঠিক পথ দেখাতে সাহায্য করে, চিন্তা ভাবনা করতে সাহায্য করে এই জ্ঞান। ঠিক আছে। যার কাছে জ্ঞান আছে সে জীবনের বিভিন্ন সমস্যা সহজে সমাধান করতে পারে এবং সমাজে সম্মান লাভ করতে পারে। তাহলে যার কাছে জ্ঞান আছে সে জীবনের বিভিন্ন সমস্যা সহজে সমাধান করতে পারে এবং সমাজে সম্মান লাভ করে। ঠিক আছে। আরো বলছে, জ্ঞান মানুষের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। জ্ঞান কি বলছে? মানুষের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে মানুষ নিজের জীবনকে উন্নত করতে পারে এবং সমাজ ও দেশের উন্নতিতেও অবদান রাখতে পারে। পৃথিবীর সব বড় আবিষ্কার ও উন্নতির পেছনে মানুষের জ্ঞানই প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। ঠিক আছে। তাহলে আশা করছি এটা বুঝলে যা বললাম। এটাকে আমি একটু ইংরেজিতে বলছি। নলেজ ইজ হোয়াট মেক্স হিউম্যান ডিফারেন্স ফ্রম আদার লিভিং বিংস। ইট ইনক্রিজেস a person's ability to think, judge and make the right decision. A person who has knowledge can solve many problems in life and earn respect in society. Knowledge removes the darkness of ignorance and shows the path of light. Through education and knowledge, people can improve their own lives and also contribute to the development of society and the country. All the great discoveries and progress in the world have been possible because of human knowledge. তাই বলা হয় জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। কারণ জ্ঞান মানুষকে সত্য ও সঠিক পথ দেখায় এবং তাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। ওকে। এটাকে ইংরেজিতে বলে দিচ্ছি। দেয়ারফর it is said that knowledge is the greatest power of human beings because it guides people toward truth and helps them achieve success in life. তাহলে আশা করছি এতক্ষণ যা 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 তোমাদেরকে পড়ালাম বা বোঝা মানে এটা উক্তিটি, সেটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? এখন আমরা চলে আসব আমাদের যে মেন টপিক সেখানে। তো দেখো, আমাদের মেন টপিক কি রয়েছে? মেন টপিক রয়েছে কনডেনসেশন বা ঘনীভবন, তাই তো? তো সেখানে কি লেখা আছে প্রথমেই একটু দেওয়া আছে যে কনডেনসেশন বা ঘনীভবন বলতে কি বোঝায়। এর ডেফিনেশন বা সংজ্ঞা আছে, আমি পরে সেটাকে আরো ভালোভাবে বলছি। কিন্তু প্রথমেই জাস্ট একটু জানার জন্য যে ঘনীভবন বা কনডেনসেশন কি,
তার জন্য প্রথমেই একটা লাইনে বলা হয়েছে গ্যাস বা বাষ্প ঠান্ডা হয়ে তরলে পরিণত হওয়া। যখন তরল গ্যাসে পরিণত হয় সেটাকে আমরা বলে থাকি বাষ্পীভবন। আর ঠিক তার উল্টো প্রসেসই হচ্ছে ঘনীভবন বা কনডেনসেশন। মানে কি? মানে গ্যাস বা বাষ্প, বাষ্প বা গ্যাস যেটাই বলি না কেন একই ব্যাপার, সেটা যখন ঠান্ডা হয়ে কোনো তরলে পরিণত হয় তখন সেটাকে বলছে ঘনীভবন বা কনডেনসেশন। গ্যাস চেঞ্জেস ইনটু লিকুইড হোয়েন কুলড, অর্থাৎ যখন সে ঠান্ডা হয় তখন গ্যাস বা বাষ্প ঠান্ডা হয়ে তরলে পরিণত হয়। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো কনডেনসেশন বা ঘনীভবন। এটা ছাড়া ঘনীভবনের আর কিছু বোঝার নেই, এটাই হচ্ছে ঘনীভবন। তবে আরো কিছু কিছু জিনিস রয়েছে, কিসের ঘনীভবন কিসের উপর নির্ভর করে, উদাহরণ যেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তো প্রথমে এটা ছিল। নেক্সট দেখে নি কি রয়েছে, ডেফিনেশন বা সংজ্ঞা। কনডেনসেশন ইজ দ্য প্রসেস where water vapor changes into liquid water. ঘনীভবন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জলীয় বাষ্প তরল জলে পরিণত হয়। তাহলে ঘনীভবন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জলীয় বাষ্প তরল জলে পরিণত হয়। বুঝতে পারছো? যেমন একটা ব্যাখ্যা করে তোমাদেরকে বলি, তোমরা প্রথমে কি করলে, একটা গরম একটা উনুনে জল গরম করতে দিলে একটা হাঁড়িতে, ঠিক আছে? কি হবে? তরলটা ফুটতে শুরু করবে, এবং ফুটতে শুরু করলেই গ্যাস হয়ে বাষ্প হয়ে জলটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে সেই হাঁড়ি থেকে। কিন্তু যখনই তুমি হাঁড়িটার উপরে একটা ঢাকা দিয়ে দেবে, এই প্রসেসটাকে বলছে হচ্ছে, যেটা বললাম এই যে বেরিয়ে যাচ্ছে বাষ্প হয়ে, সেটা হচ্ছে বাষ্পীভবন, কারণ তরল গ্যাসে পরিণত হচ্ছে। আর ঠিক যখনই ওই হাঁড়িটার মুখে একটা ঢাকনা দিয়ে দেবে, অর্থাৎ বাষ্পটাকে তুমি আটকে রাখার চেষ্টা করবে, তখন কি হবে, সেই যে গ্যাসটা বা বাষ্পটা উড়ে চলে যাচ্ছিল সেটাই ঢাকনার গায়ে লেগে আবার তরলে পরিণত হবে। কিছুক্ষণ বাদ যদি ঢাকনাটাকে আবার সরাও, দেখবে ঢাকনাটা ঠিক উল্টো পিঠে তরল বা ফুটি ফুটি বিন্দুর মতো লেগে রয়েছে, বা জল বা সেই তরলটা সৃষ্টি হয়েছে। এই প্রসেসটাকে বলছে ঘনীভবন বা কনডেনসেশন, যেখানে কি হচ্ছে, ওই বাষ্প বা জল, সরি, বাষ্প বা গ্যাসটা কিসে পরিণত হচ্ছে, আবার তরলে পরিণত হচ্ছে। ঠিক আছে, এরপর তাহলে এখানে বুঝতে পারলাম কনডেনসেশনের সংজ্ঞা কি। না, কনডেনসেশন ইজ দ্য প্রসেস হোয়ার ওয়াটার ভেপার চেঞ্জেস ইনটু লিকুইড ওয়াটার। ঘনীভবন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জলীয় বাষ্প তরল জলে পরিণত হয়। ওকে, নেক্সট আমরা দেখব কি রয়েছে, হোয়াই কনডেনসেশন অকার্স, অর্থাৎ কেন ঘনীভবন হয় সেটা আমাদেরকে জানতে হবে। কি কি কারণের উপর নির্ভর করে বা কি কি জিনিসের উপর নির্ভর করে কনডেনসেশন বা ঘনীভবন। এক নম্বর বলছে টেম্পারেচার ডিক্রিজেস, তাপমাত্রা কমে যায়। যখন পরিবেশের হোক বা যেখানে ঘনীভবন ঘটাবো সেই জায়গাটার হোক, যদি সে তরলটার হোক, ঠিক আছে, মানে বাষ্পটার যদি তাপমাত্রা কমে যায়, টেম্পারেচার ডিক্রিজেস হয়, তাহলে কি হবে, ঘনীভবন ঘটবে। ঠিক আছে, 2 নম্বর বলছে ওয়াটার ভেপার লসেস হিট, জলীয় বাষ্প তাপ হারায়। একই জিনিস বলতে চাইছে এটাতেও, যে কি, না তরলটা ঠান্ডা হয়ে, সরি, বাষ্পটা ঠান্ডা হয়ে গেলে, তরল থেকে যে বাষ্পটা বেরিয়ে যাচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে, সেই বাষ্পটা বা গ্যাসটা যখন তাপ হারায়, তাপ হারায় বলতে যখন ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, তখন তাকে কি হয়, তখন সেটা ঘনীভবন হয় তখন। নেক্সট বলছে মলিকিউলস কাম ক্লোজার, কণাগুলো যখন কাছাকাছি আসে। গ্যাসে তোমরা জানো, গ্যাসের ভেতরে প্রত্যেকটা পদার্থের ভেতরে কি থাকে, ছোট 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 কণা থাকে, এবং সেই কণাগুলো কঠিন পদার্থে খুবই কাছাকাছি থাকে, একদম গায়ে লেগে লেগে থাকে। তরল পদার্থে একটু দূরে দূরে সরে থাকে, এবং গ্যাসীয় পদার্থে নিজেদের থেকে অনেক দূরে দূরে থাকে। তাই
কঠিন শক্ত হয়, তরল কি হয় যেটাকে স্পর্শ করা যায় কিন্তু অত কঠিনের মতো অতটা শক্ত নয়, এবং গ্যাসীয় যেটাকে চোখেও দেখা যায় না গ্যাসকে সাধারণত, ঠিক আছে। এই কারণে হয়, কারণ গ্যাসের কণাগুলো নিজের থেকে অনেক দূরে দূরে থাকে। এ বলছে মলিকিউলস কাম ক্লোজার, অর্থাৎ সেই কণাগুলো যখন কি হয় কাছাকাছি চলে আসে, কণাগুলো যখন কাছাকাছি চলে আসে, কেন চলে আসে? কারণ তাপমাত্রা কমে যায় বলে, জলীয় বাষ্প তাপ হারায় বলে, তখন কণাগুলো কাছাকাছি চলে আসে, এবং কাছাকাছি চলে আসার ফলে সেই গ্যাসটা তরলে পরিণত হয়, যেটাকে আমরা বলছি কনডেনসেশন বা ঘনীভবন। তাহলে আশা করছি বুঝতে পারলে যে কেন ঘনীভবন হয়। 1 নম্বর হচ্ছে টেম্পারেচার ডিক্রিজেস, তাপমাত্রা কমে যায় বলে। 2 নম্বর হচ্ছে ওয়াটার ভ্যাপার লসেস হিট, জলীয় বাষ্প তাপ হারায় বলে। 3 নম্বর হচ্ছে মলিকিউলস কাম ক্লোজার, কণাগুলোর কাছাকাছি আসে বলে, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কিনা, আশা করছি বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে। দেখো 4 নম্বর বলছে এক্সাম্পলস, উদাহরণ কি কি রয়েছে। না বলছে 1 নম্বর ওয়াটার ড্রপলেটস অন এ কোল্ড গ্লাস, ঠান্ডা গ্লাসের উপর জলবিন্দু। এটা ঠান্ডা প্লাস্টিক বোতলেও তোমরা করতে পারো, আবার ঠান্ডা বা একটা কাঁচের গ্লাসেও তোমরা করতে পারো। যে কাঁচের গ্লাসে কি করলে, ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল সেই কাঁচের গ্লাসে রাখলে, কিছুক্ষণ বাদ 10 থেকে 15 সেকেন্ড বাদ দেখতে পাবে যে জল তুমি ঢেলেছিলে কাঁচের গ্লাসের ভিতরে, কিন্তু কাঁচের গ্লাসটার বাইরে ফুটি ফুটি জলবিন্দু তোমরা দেখতে পাবে। কারণ কি? কারণ হচ্ছে ঘনীভবন, কারণ হচ্ছে ঘনীভবন। 2 নম্বর বলছে মর্নিং ডিউ অন গ্রাস, সকালে ঘাসের উপর শিশির, এই যে শিশির জমে, ঠিক আছে, ঘাসের উপরে, সেটাও হচ্ছে ঘনীভবন। কেমন ভাবে তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বলি। না আমরা সকালবেলায় কি কুয়াশা দেখতে পাই, কুয়াশা, চারিদিকে কুয়াশা, তাই না? তো এই কুয়াশাগুলো, কুয়াশাগুলো কিন্তু একটা গ্যাসীয় পদার্থ, গ্যাস বাষ্প, যেটা উড়ে উড়ে বেড়াচ্ছে। তো কি হয়, এই গ্যাস যখন, গ্যাসের কণাগুলো, এবং শীতকালে বেশি দেখতে পাওয়া যায় কুয়াশা, আর শীতকালে কি থাকে, টেম্পারেচার কম থাকে, অর্থাৎ তাপমাত্রা কম থাকে, ঠান্ডা থাকে পরিবেশ। তো আর আমি তোমাদেরকে কি বোঝালাম আগেরটাতেই, যে যখন তাপমাত্রা কমে যাবে তখনই ঘনীভবন ঘটবে। তো কুয়াশার ক্ষেত্রেও ঠিক তেমন হয়, কুয়াশা আর শিশির আলাদা। শিশির মানে হচ্ছে ঘাসের উপরে যে জলবিন্দু সেটা হচ্ছে শিশির, আর কুয়াশা মানে হচ্ছে চারিদিকে ধুলোর মতো, সরি ধোঁয়ার মতো ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে কুয়াশা। সেই কুয়াশা যখন কি হয়, কুয়াশার কণাগুলো যখন একে অপরের সাথে এই তাপমাত্রা কমে যাওয়ার জন্য একে অপরের সাথে যুক্ত হয়, এবং যুক্ত হওয়ার ফলে কি হয়, ভারী হয়ে যায়, এবং ভারী হয়ে গেলে তখন কি হয়, ঘাসের ডগার উপর বা ঘাসের উপর শিশির পড়ে, তখন সেটাকে আমরা বলতে পারি যে ঘাসের উপর শিশির পড়েছে, সেটা হচ্ছে ঘনীভবন ঘটেছে। বুঝতে পারলে কেমন ভাবে হয়? কুয়াশাগুলোই, কণাগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে জলবিন্দু তৈরি করে, যেটাকে আমরা কুয়াশা বলে, সরি শিশির বলে চিনি, রাইট? ওকে। 3 নম্বর বলছে ক্লাউড ফরমেশন, মেঘের সৃষ্টি। মেঘের সৃষ্টি কেমন ভাবে হয়? সেম প্রসেস, একইভাবে ঘনীভবন পদ্ধতির মাধ্যমে। না পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়, অর্থাৎ গ্যাসে বা বাষ্পে পরিণত হয়ে আকাশে উঠে যায়। এরপর আকাশে যখন ওঠে, সেই গ্যাস বা বাষ্পগুলো, আমাদের টেম্পারেচার নিচে গরম থাকলেও আকাশে বা উপরে কিন্তু টেম্পারেচার কম থাকে, মানে ঠান্ডা থাকে, এবং সেই ঠান্ডার টেম্পারেচারের জন্যই, ঠান্ডা তাপমাত্রার জন্যই সেই যে সমুদ্র এবং নদী থেকে উঠে যাওয়া যে বাষ্প বা গ্যাস বাষ্পীভবন হলো, সেই বাষ্পগুলো ঠান্ডা তাপমাত্রার কারণে কি হয়, একে অপরের সাথে যুক্ত হয়,
এবং মেঘ সৃষ্টি করে। এবং যখন কি হয়, সেই মেঘ আরো ঠান্ডা হয়ে কি হয়, যখন আর ভারী হয়ে যায়, মেঘ যখন ভারী হয়ে যায় এবং আরো একে অপরের সাথে কণাগুলো যুক্ত হয় এবং কণাগুলো ভারী হয়, ভেসে থাকতে পারে না, তখন বৃষ্টি রূপে আমাদের পৃথিবীতে এসে পড়ে। এইভাবে কিন্তু মেঘের সৃষ্টি হয় এবং বৃষ্টি পড়ে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। নেক্সট দেখবো কি রয়েছে। কন্ডেনসেশন ইন নেচার, প্রকৃতিতে ঘনীভবন। দেখো, এখন যেটা ব্যাখ্যা করলাম ওটাই দেওয়া আছে। কন্ডেনসেশন হেল্পস ইন ক্লাউড ফর্মেশন এন্ড রেনফল। ঘনীভবনের ফলে মেঘ তৈরি হয় এবং বৃষ্টিপাত ঘটে। ঠিক আছে, ঘনীভবনের ফলে কি হয়, মেঘ তৈরি হয় এবং বৃষ্টিপাত ঘটে। সেম প্রসেস ঘনীভবনের মাধ্যমে, যেটা তোমাদেরকে এখনই ব্যাখ্যা করে বললাম। আশা করছি বুঝতে পেরেছো। ওপর নিচে আমাদের নিচের তাপমাত্রা, সমভিত তাপমাত্রা কি হয় আমাদের নিচে তাপমাত্রা কি হয়, গরম হয় গ্রীষ্মকালে। এই যে গ্রীষ্মকালে গরম হয়, তার জন্য পুকুর, নদী, নদ নদী, সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে আকাশে যাচ্ছে। আকাশে টেম্পারেচার ঠান্ডা, সেখানে গিয়ে এই বাষ্পগুলোই জমা হয়ে মেঘ সৃষ্টি করছে। এবং মেঘের আরো যখন তাপমাত্রার উপরে ঠান্ডা হয়, তখন কি হয়, তখন মেঘগুলো মেঘের কণাগুলো আরো একে অপরের সাথে যুক্ত হয়ে ভারী হয়ে যায়, এবং ভারী হয়ে গেলে সেগুলো আর আকাশে ভেসে থাকতে পারে না মেঘ, তখন কি হয়, বৃষ্টিপাত ঘটে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রকৃতিতে ঘনীভবন এইভাবে ঘটছে। এবং আমরা নিজেদের ঘনীভবনও দেখলাম। একটা কাঁচের গ্লাসে যদি জল নাও, সেটাও একটা ঘনীভবন, ঠান্ডা জল নিলে। তারপরে আহ কোনো একটা জল ফুটছে হাঁড়িতে, সেখানে তুমি ঢাকা দিয়ে দিলে, সেটাও একটা ঘনীভবন ঘটছে। ঢাকাটাতে দেখবে উপর দিকে সরি মানে ভেতর দিকে ফুটি ফুটি জলবিন্দু দেখতে পাবে, এগুলোও ঘনীভবন। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রকৃতিতে ঘনীভবন ছিল। নেক্সট, ইউজ অফ কন্ডেনসেশন, ঘনীভবনের ব্যবহার। আর ঘনীভবনের ব্যবহার কোথায় কোথায় হচ্ছে, রেফ্রিজারেটরস এন্ড এয়ার কন্ডিশনার, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারে ঘনীভবনের ব্যবহার হয়। সেখানে ঠিক একইভাবে কি করা হয়, এই বাষ্প বা গ্যাসকে জলে পরিণত করে ফ্রিজে ঠান্ডা করা হয়। এয়ার কন্ডিশনার মানে এসি, এসির মাধ্যমে ঘর ঠান্ডা করা হয়। ঠিক আছে, ওয়াটার পিউরিফিকেশন, জল পরিশোধন করা হয় ঘনীভবনের মাধ্যমে। জলকে ফুটিয়ে এবং আবার সেই জলটাকে, সেই গ্যাস বা বাষ্পটাকে তরলে পরিণত করে, আলাদা প্রসেস আছে। ঠিক আছে, জল পরিশোধন করা হয়। তো তোমাদেরকে মেনলি দুটো মনে রাখতে হবে ঘনীভবনের ব্যবহার, একটা হচ্ছে রেফ্রিজারেটর, ঠিক আছে মানে ফ্রিজে, এবং আরেকটা হচ্ছে এয়ার কন্ডিশনে। এই দুটো মনে রাখলেই হবে। আর যদি মনে রাখতে চাও, এটাও মনে রাখতে পারো 3 নম্বরেরটা, জল পরিশোধনে, মানে জলকে শুদ্ধ করতে, পিউরিফিকেশন করতে কিন্তু ঘনীভবনে ব্যবহার করা হয়ে থাকে। হয়ে গেছে, তাহলে এটা এতটা অবধি ছিল এই পিপিটিটা। তাহলে এতক্ষণ যা যা বোঝালাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখে নিয়ে একবার কি কি প্রথম থেকে পড়লাম। ডেফিনেশন, সংজ্ঞা পড়লাম। তারপর হচ্ছে ঘনীভবন কাকে বলে পড়লাম, ঘনীভবন কেন ঘটে সেগুলো পড়লাম। তাপমাত্রা কমে যায়, জলীয় বাষ্প তাপ হারায়, কণাগুলো কাছাকাছি আসে। নেক্সট, এক্সাম্পল, উদাহরণ, ঠান্ডা গ্লাসের উপর জলবিন্দু, সকালে ঘাসের উপর শিশির, মেঘের সৃষ্টি, এগুলো সব ঘনীভবনের উদাহরণ। তা প্রকৃতিতে ঘনীভবন মানে কোনটা, ন্যাচারাল কন্ডেনসেশন যদি তোমাদের জিজ্ঞাসা করে কোনটা, সহজেই বলতে পারবে মেঘ সৃষ্টি, বৃষ্টিপাত, এগুলো সব হচ্ছে ন্যাচারাল কন্ডেনসেশন। নেক্সট, ঘনীভবনের ব্যবহার, ফ্রিজ ও এয়ার কন্ডিশন মানে এসিতে জল পরিশোধনে ব্যবহার হয়। বুঝে গেছো। এরপর আমি তোমাদেরকে এখান থেকে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিতে প্রশ্ন জিজ্ঞাসা করব, যেখানে 7-8টার মতো প্রশ্ন আছে, তোমাদেরকে তার উত্তরগুলো একটু দিতে হবে। ঠিক আছে, দেখো, কন্ডেনসেশন টপিক লেখা এবং আমি সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করবো, একটু উত্তর দেওয়া তোমরা চেষ্টা করবে। স্টার্ট করি। বলছে 1 নম্বর, বলছে হোয়াট ইজ কন্ডেনসেশন, ঘনীভবন কি। অপশন এ, লিকুইড টু গ্যাস, তরল থেকে গ্যাসে পরিণত হওয়া। অপশন বি, গ্যাস টু লিকুইড, গ্যাস থেকে তরলে পরিণত হওয়া।
ভালো করে দেখবে, হোয়াট ইজ কন্ডেনসেশন, ঘনীভবন কি? অপশন এ লিকুইড টু গ্যাস, তরল থেকে গ্যাসে পরিণত হওয়া, না অপশন বি গ্যাস টু লিকুইড, গ্যাস থেকে তরলে পরিণত হওয়া। এটার উত্তর হচ্ছে অপশন বি, গ্যাস থেকে, গ্যাস টু লিকুইড, গ্যাস থেকে তরলে পরিণত হওয়া। একদম। নেক্সট 2 নম্বর দেখে নি। 2 নম্বর বলছে অকার্স হোয়েন ড্যাশ, অর্থাৎ কখন ঘটে ঘনীভবন, ঘটে যখন ড্যাশ, কখন ঘটে? অপশন এ টেম্পারেচার ইনক্রিজেস, তাপমাত্রা বাড়ে যখন, নাকি টেম্পারেচার ডিক্রিজেস, তাপমাত্রা কমে যখন। পড়ালাম এটাও, বলো কতটা মনে আছে দেখি। বলছে কন্ডেনসেশন অকার্স হোয়েন ড্যাশ, ঘনীভবন ঘটে যখন ড্যাশ টেম্পারেচার ইনক্রিজেস, তাপমাত্রা বাড়ে, টেম্পারেচার ডিক্রিজেস, তাপমাত্রা কমে। এটার উত্তর হচ্ছে অপশন বি, টেম্পারেচার ডিক্রিজেস, যখন তাপমাত্রা কমে। ঠিক, একদম ঠিক। নেক্সট 3 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সাম্পল, ইজ অ্যান এক্সাম্পল অফ কন্ডেনসেশন, নিচের কোনটি ঘনীভবনের উদাহরণ? অপশন এ ডিউ অন গ্রাস, ঘাসের উপর শিশির, অপশন বি মেল্টিং অফ আইস, বরফ গলা। আবার পড়ছি, প্রশ্নটা শোনো। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ কন্ডেনসেশন, নিচের কোনটি ঘনীভবনের উদাহরণ? অপশন এ ডিউ অন গ্রাস, ঘাসের উপর শিশির, অপশন বি মেল্টিং অফ আইস, বরফ গলা। এটার উত্তর হচ্ছে অপশন এ ডিউ অন গ্রাস, ঘাসের উপর শিশির। ওকে, ভেরি গুড। নেক্সট দেখি 4 নম্বর কি আছে তোমাদের জন্য। বলছে ক্লাউডস আর ফর্ম ডিউ টু ড্যাশ, মেঘ তৈরি হয় ড্যাশের ফলে। অপশন এ কন্ডেনসেশন, ঘনীভবন, অপশন বি ইভাপোরেশন, বাষ্পীভবন। আবার পড়ছি, ভালো করে শুনবে। ক্লাউডস আর ফর্ম ডিউ টু ড্যাশ, মেঘ তৈরি হয় ড্যাশের ফলে। অপশন এ কন্ডেনসেশন, ঘনীভবন, অপশন বি ইভাপোরেশন, বাষ্পীভবন। দেখো তোমাদের এখানে বলি, এটার উত্তর কিন্তু হবে কন্ডেনসেশন বা ঘনীভবন, কিন্তু এমনটা নয় যে বাষ্পীভবন বা ইভাপোরেশন হবে না। কারণ মেঘ তৈরির জন্য যে বাষ্প বা গ্যাসের দরকার হয়, অর্থাৎ জলীয় বাষ্পর যে দরকার হয়, সেটা কিন্তু বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমেই উপরে বা আকাশে যায়। কিন্তু এর সঠিক উত্তর হবে কন্ডেনসেশন বা ঘনীভবন, মানে এই প্রক্রিয়াতেই কিন্তু মেঘ, অর্থাৎ ওই যে জলীয় বাষ্পগুলো উপরে গেল, সেই প্রক্রিয়ার মাধ্যমে সেই সেই জলীয় বাষ্পগুলো কিন্তু ঘনীভবন বা কন্ডেনসেশন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু মেঘের সৃষ্টি করে। কিন্তু আবার এটাও তোমাদের বলে রাখি, এটাও তোমাদের জানা দরকার যে সেই জলীয় বাষ্পগুলো আকাশে যাওয়ার জন্য বা উপরে যাওয়ার জন্য কিসের দরকার হয়? ইভাপোরেশন বা বাষ্পীভবন পদ্ধতির দরকার হয়। কারণ সূর্যের তাপে সমুদ্র, নদ নদীর জল কি হয়? আকাশে যায়, সেটা হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়া। বাট মেঘ তৈরির জন্য সেই জলীয় বাষ্পগুলো ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে বা কন্ডেনসেশন যেটা বলে থাকে। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে কন্ডেনসেশন বা ঘনীভবন। 5 নম্বর কি বলছে? ডিউ ইজ ফর্ম ডিউরিং ড্যাশ, শিশির তৈরি হয় ড্যাশ সময়, হট আফটারনুন, গরম দুপুরে, নাকি অপশন বি কোল নাইট, ঠান্ডা রাতে। ডিউ ইজ ফর্ম ডিউরিং ড্যাশ, শিশির তৈরি হয় ড্যাশ সময়, কোন সময়? হট আফটারনুন, গরম দুপুরে, নাকি কোল নাইট, ঠান্ডা রাতে। উত্তর হচ্ছে কোল্ড নাইট, ঠান্ডা রাতে, শীতকালে রাতে।
নেক্সট 6 নম্বর বলছে when water vapor loses heat it changes into dash, জলীয় বাষ্প তাপ হারালে তা ড্যাশে পরিণত হয়। অপশন এ গ্যাস, অপশন বি লিকুইড বা তরল। জলীয় বাষ্প তাপ হারালে তা ড্যাশে পরিণত হয়, গ্যাস না তরল? উত্তর হচ্ছে অপশন বি তরল। নেক্সট 7 নম্বর দেখি water droplets on the outside of a cold glass from because of dash, ঠান্ডা গ্লাসের বাইরে জলবিন্দু তৈরি হয় ড্যাশের কারণে। ইভাপোরেশন বাষ্পীভবন না কন্ডেনসেশন ঘনীভবন? বলো। ঠান্ডা গ্লাসের বাইরে জলবিন্দু তৈরি হয় ড্যাশের কারণে, বাষ্পীভবনের কারণে নাকি ঘনীভবনের কারণে? উত্তর হচ্ছে ঘনীভবনের কারণে। নেক্সট লাস্ট ঘনীভবন ড্যাশের একটি অংশ, ওয়াটার সাইকেল, জলচক্র না কার্বন সাইকেল কার্বন চক্র? ঘনীভবন ড্যাশের একটি অংশ, জলচক্রের অংশ না কার্বন চক্রের একটি অংশ? উত্তর হচ্ছে ওয়াটার সাইকেল বা জলচক্রের একটি অংশ হচ্ছে ঘনীভবন। দেখো গেম কমপ্লিট, 8টার মধ্যে 8টাই দিয়ে দিয়েছে উত্তর। উত্তরগুলো একটু দেখে নাও, একেরটা ঠিক, দুয়েরটা ঠিক, তিনেরটা ঠিক, চারেরটা ঠিক, পাঁচেরটা ঠিক, ছয়েরটাও ঠিক, সাতেরটা, আটেরটা। তাহলে 8টাতে 8টাই তোমরা ঠিকঠাক উত্তর দিয়েছো। এখন আমরা করব ডিকটেশন বা শ্রুতি লিখন। তো এখানে তোমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা জানো তোমরা। তো লিখে নাও, নিজের নিজের নাম লিখে নাও, নিজের নিজের রোল নাম্বার লিখবে, নিজের নিজের গ্রেড মানে কোন ক্লাসে পড়ো সেটা লিখবে, এবং কোন সেকশন এ বি না সি সেটা লিখবে, ক্লাস 8 তে ক্লাস সেকশন এ বি না সি সেটা লিখবে। ঠিক আছে, তারপরে 1 2 3 4 5 করে নাম্বারিং করে নেবে। আমি এক এক করে তোমাদের ডিকটেশন গুলো বলবো, বাংলাতেও বলবো ইংরেজিতেও বলবো। তোমরা জানো আমি বলি প্রত্যেকবারই বাংলা ইংরেজি দুটোতে যে যেটা পারবে সেটাতে লিখবে, বাংলায় পারলে বাংলায়, ইংরেজিতে পারলে ইংরাজি। তাহলে চলো লেখো, 1 নম্বর লেখো, ইংরেজিতে লেখো কন্ডেনসেশন, বাংলায় ঘনীভবন। ইংরেজিতে কন্ডেনসেশন, বাংলায় ঘনীভবন। ইংরেজিতে কন্ডেনসেশন, বাংলায় ঘনীভবন। এক নম্বরটা হয়ে গেছে আশা করছি। 2 নম্বরটা দেখো, ইংরেজিতে ওয়াটার ভ্যাপার, বাংলায় জলীয় বাষ্প। ইংরেজিতে ওয়াটার ভ্যাপার, বাংলায় জলীয় বাষ্প। বাংলায় জলীয় বাষ্প, ইংরেজিতে ওয়াটার ভ্যাপার। হয়ে গেছে আশা করছি। 3 নম্বরেরটা লেখো, ইংরেজিতে টেম্পারেচার, বাংলায় তাপমাত্রা। ইংরেজিতে টেম্পারেচার, বাংলায় তাপমাত্রা। ইংরেজিতে টেম্পারেচার, বাংলায় তাপমাত্রা। 4 নম্বরেরটা লেখো, ইংরেজিতে ডিউ, বাংলায় শিশির। ইংরেজিতে ডিউ, বাংলায় শিশির। ইংরেজিতে ডিউ, বাংলায় শিশির। হয়ে গেছে 4 নম্বরেরটা আশা করছি। 5 নম্বরটা লেখো, বাংলায় মেঘ, ইংরেজিতে ক্লাউড। বাংলায় মেঘ, ইংরেজিতে ক্লাউড। বাংলায় মেঘ, ইংরেজিতে ক্লাউড। তো আশা করছি 5টায় ডিকটেশন তোমরা লিখে ফেলেছো। ওকে, তোমাদের টিচার্সদের বলবে তোমাদের খাতাগুলো ফটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিদ্যাশক্তি গ্রুপে পাঠিয়ে দেওয়ার জন্য।
ঠিক আছে? আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। কোনো রকম কিছু ডাউট থাকলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। আজকের ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি, জয় হিন্দ, জয় ভারত।